এভরিওয়ান, আমার নাম সুদীপ্তা মাইতি। আমি মধ্যমগ্রামের ট্রেনার। আমি গ্র্যাজুয়েশন করেছি ফিজিওলজিতে অ্যান্ড মাস্টার্স করেছি বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে। অ্যান্ড দেন আমি 2 বছর প্রায় একটা নার্সিং ইনস্টিটিউটে অ্যাজ এ টিচার হিসাবে জব করেছি। অ্যান্ড আমি এখন মধ্যমগ্রামের ট্রেনার হিসাবে এখানে কাজ করছি। অ্যাজ এ ট্রেনার হিসাবে এখানে আমি জব করছি। অ্যান্ড আমার মাস্টার ট্রেনার হচ্ছেন ডক্টর মৈনাক্কর স্যার। এবং আজকে যে আমি টপিকটা আমরা পড়বো সেটাও শেখা ওনার কাছ থেকে। সো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ NSAID। মেকানিজম অফ অ্যাকশন অফ NSAID। তাহলে NSAIDটা কী বৃত্তান্ত, কীভাবে কাজ করে বডিতে, কীভাবে আমাদের বডিতে কাজ করছে, কোন ধরনের NSAID খেতে হয় মানুষকে, কী ধরনের সমস্যা হলে কোন ধরনের NSAID খেতে হয়। তো আমরা এগুলো সবগুলোই জানবো, আস্তে আস্তে একটা পার্ট আমরা আলোচনা করবো। ঠিক আছে? তো ফার্স্টে আমরা যে টপিকের নামটা লিখে নিই সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন NSAID। মেকানিজম অফ অ্যাকশন অফ NSAID। আচ্ছা, অফটা এখানে লেখা হয়নি, অফটা লিখে দিচ্ছি। মেকানিজম অফ অ্যাকশন অফ NSAID। এটা একটা বেশ গাম্ভীর্যপূর্ণ ওয়ার্ড মনে হচ্ছে, কী জিনিস NSAID। তো NSAID এর ফুল ফর্মটা আগে জানি না। NSAID এর ফুল ফর্ম হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। কি? নন স্টেরয়েডাল স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তাহলে জিনিসটা কি? আমরা কি জানি? এই যে আমরা ব্যথার ওষুধ খাই, আচ্ছা ব্যথার ওষুধটা আমরা পরে, আগে আমরা একটু জানি। আগে হচ্ছে এই যে আমরা ধরি যে ধরো আমরা কোথাও পড়ে গেলাম, রাস্তায় যাচ্ছিলাম, হোঁচট খেলাম, পড়ে গেলাম, চোট পেলাম, ব্যথা হলো, প্রদাহ হলো, তখন আমরা কি খাই? ব্যথার ওষুধ খাই, যেটা আমি ইংলিশে কি বলি, নর্মালি ইংলিশে কি বলি, পেন কিলার খাই। সেরকম যারা ধরো কোনো অ্যাথলিট প্রফেশনের সাথে যুক্ত, খেলাধুলোর সাথে যুক্ত, তারা আয়ে দিন রেগুলার বেসিসে কোথাও পড়ছে, চোট খাচ্ছে, তাদের ব্যথা হচ্ছে, তাদেরকে তাদের যারা ডক্টর আছেন তারা প্রেসক্রাইব করছেন বিভিন্ন ধরনের পেন কিলার। বা আমরাও নিজেরাও চলতে গিয়ে কোথাও হোঁচট খেয়ে পড়ে গেলাম, আমাদের লেগে গেল, ব্যথা পেলাম, প্রদাহ হলো, তো আমাদেরকে পেন কিলার ডক্টররা দিয়ে থাকে। তো এই যে পেন কিলার, ব্যথার ওষুধ, এটাই হচ্ছে NSAID। এবারে নন স্টেরয়েডাল কথাটা কি? স্টেরয়েড কথাটার অর্থ আমরা কি জানি? স্টেরয়েড জানি, স্টেরয়েড খেলে আমাদের ব্যথা কমানোর জন্য বা ইনফ্লামেশন কমে। ঠিক আছে? ব্যথা কমে, ইনফ্লামেশন, প্রদাহ কমে, যেটাকে আমরা বাংলায় বলি প্রদাহ কমে, ইনফ্লামেশন কমে, সেটা হচ্ছে স্টেরয়েড খেলে এটা। তো এটা হচ্ছে নন স্টেরয়েডাল, মানে স্টেরয়েড নয় কিন্তু সেটা আমাদের ইনফ্লামেশন কমাচ্ছে, অ্যান্টি ইনফ্লামেটরি, মানে ইনফ্লামেশন কমাচ্ছে, স্টেরয়েড নয় কিন্তু এটা। ঠিক আছে? তার জন্যই বলা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ড্রাগ মানে মেডিসিন। ঠিক আছে? কারণ এটা আমাদের বডিতে বেনিফিশিয়াল এফেক্ট দিচ্ছে, তাই ড্রাগ, সেটা মেডিসিন। আমরা জানি ড্রাগ যখন বেনিফিশিয়াল এফেক্ট দেয় তখনই সেটা মেডিসিন রূপে আমাদের বডিতে কাজ করে। তো তাহলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তাহলে এক কথায় ব্যথার ওষুধ বা পেন কিলার, এটা আমরা বুঝলাম। এবারে আমরা এটার মেকানিজম অফ অ্যাকশনে যাওয়ার আগে, কীভাবে বডিতে কাজ করে এটাতে যাওয়ার আগে আমাদেরকে একটু জানতে হবে সেল সম্পর্কে জানতে হবে, সেল সম্পর্কে। তো আমরা কি জানি? সেল হচ্ছে আমাদের বডির স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট হচ্ছে সেল। ঠিক আছে? আচ্ছা, সেলকে ঘিরে থাকে কে? সেল মেমব্রেন। তাই তো? একটা ধরো এটা একটা সেল, এটা একটা সেল, সেলকে এইভাবে ঘিরে রেখেছে কে? সেল মেমব্রেন হলো। এবার এই সেল মেমব্রেন কি দ্বারা গঠিত হয়? ফসফোলিপিড দ্বারা গঠিত হয়। বাট ফসফোলিপিডের মধ্যে একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। কি বললাম? অ্যারাকিডোনিক অ্যাসিড। এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা ফসফোলিপিডের মধ্যে আটকে থাকে। ঠিক আছে? আটকে থাকে। তো এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা কিভাবে কি কাজ করে, ফসফোলিপিড, আমি এগুলো ডিটেলসে আসছি একটু পরে। তো আগে একটু আমরা জানি যে সেলের সেল মেমব্রেন দ্বারা ঘেরা থাকে, সেল মেমব্রেন ফসফোলিপিড দ্বারা গঠিত হয়। ফসফোলিপিডের একটা মেজর
কম্পোনেন্ট হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। এতটা বোঝা গেল? আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। এবারে আমরা একটা নর্মালি আমাদের বডিতে কি হয়, নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে কি হয় সেটা জানবো। অ্যান্ড যখন আমাদের চোট লাগে, ইনজুরি হয়, তখন কি হয় সেটা জানবো। আমরা দুটোই জানবো। তো প্রথমে আমরা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে কি হচ্ছে সেইটা দেখি। তাহলে আমি কি বললাম, সেল মেমব্রেন কি দিয়ে গঠিত হচ্ছে? ফসফোলিপিড দ্বারা গঠিত হচ্ছে। তাহলে আমি প্রথমে লিখে নিচ্ছি ফসফোলিপিড, হলো ফসফোলিপিড। তার মেজর কম্পোনেন্ট আমি কি বললাম? অ্যারাকিডোনিক অ্যাসিড। মানে মেমব্রেন ফসফোলিপিডের মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিড স্টোর থাকে। কম্পোনেন্ট বলাটা ঠিক না, মানে আটকে থাকে দুজনে। অ্যারাকিডোনিক অ্যাসিড, এবারে কি বললাম, তার ফসফোলিপিডের মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা আটকে থাকে। বোঝা গেল? এবারে ফসফোলিপিডের উপরে একটা এনজাইম প্রভাব। কিসের মাধ্যমে আটকে থাকে একটু আগেই তুই বলছিলিস, বল। ফসফোলিপিডে এস্টার বন্ড দ্বারা। হ্যাঁ, এস্টার বন্ড দ্বারা আটকে থাকে। ফসফোলিপিডের সাথে অ্যারাকিডোনিক অ্যাসিড এস্টার লিঙ্কেজ বা এস্টার বন্ডের সাথে আটকে থাকে। এবারে ফসফোলিপিডের উপরে একটা এনজাইম প্রভাব। এনজাইমটার নাম কি? সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। ঠিক আছে? কি নাম লিখছি? সাইটোসোলিক ফসফোলাইপেজ, একটু জায়গা শর্ট আছে তাই একটু ছোট ছোট করে লিখছি। সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। ঠিক আছে? বা আমরা এটা এতে না লিখে ইংরেজি লিখছি A2 আলফা। বোঝা গেল? সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। এই এনজাইমটা প্রভাব ফেলে কি হবে? এই যে বলছিলাম ফসফোলিপিডের মধ্যে ফসফোলিপিডের সাথে অ্যারাকিডোনিক অ্যাসিডগুলো আটকে আছে। এগুলো কি হবে? কিছু অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়ে যাবে আর কিছু অ্যারাকিডোনিক অ্যাসিড ব্যাক ফসফোলিপিডে চলে আসবে। বোঝা গেল? তাহলে এই যে অ্যারাকিডোনিক অ্যাসিডগুলো রিলিজ হবে অ্যারাকিডোনিক অ্যাসিডগুলো, সেই অ্যারাকিডোনিক অ্যাসিডগুলো রিলিজ হচ্ছে, তার উপরে কিছু এনজাইম প্রভাব। কি এনজাইম প্রভাব ফেলবে সেইটাই এবার আমরা। কোন এনজাইম প্রভাব ফেলবে? না হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ 1 বা COX-1 বলবো। ছোট করে সহজ করে আমরা নামটা মনে রাখবো, COX-1। কে প্রভাব ফেলছে? তাহলে যেগুলো কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে ফসফোলিপিড, যেগুলো আটকে ছিল, আর কি বললাম আটকে ছিল, সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা, তার উপর এনজাইম প্রভাব ফেললো। কি হলো? অ্যারাকিডোনিক অ্যাসিড কিছু ব্যাক চলে গেল ফসফোলিপিড আর কিছু রিলিজ হয়ে গেল। যেগুলো রিলিজ হয়ে গেল তার উপরে এবারে প্রভাব ফেলবে একটা এনজাইম, সেটার নাম কি? COX-1 অর সাইক্লোঅক্সিজেনেজ 1। ঠিক আছে? কে এনজাইম প্রভাব ফেলছে? COX-1। মানে এটা নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসের ক্ষেত্রে। এটা এই সাইডে আমি লিখে দিচ্ছি, জায়গা কম আছে বলে দিচ্ছিলাম না। ঠিক আছে? লিখে দিচ্ছি সাইডে। এটা হচ্ছে নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেস। ঠিক আছে? এটা নর্মালি আমাদের নর্মাল বডিতে কি হয় সেইটা আমরা জানছি। ইনজুরিটা আমরা পরে জানবো। যখন বললাম যে একটা আমরা জানবো নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস, একটা ইনজুরি হলে কি হয় সেটা আমরা জানবো। কিন্তু সেটা পরে জানছি, আগে আমরা নর্মাল ফিজিওলজি। ইনজুরির সময় আমরা COX-2 নিয়ে কথা বলবো, এখন না। সেটা এখন নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে কি হয়? তো COX-1 এর ফুল ফর্ম কি আমরা জানলাম, বা এটার পুরো নাম কি? না সাইক্লোঅক্সিজেনেজ 1। সাইক্লোঅক্সিজেনেজ 1 COX-1। এবারে কি? না COX-1 এফেক্ট ফেলছে, তার উপরে অ্যারাকিডোনিক অ্যাসিড উপরে প্রভাব ফেলছে। কি তৈরি হবে এখান থেকে? এখান থেকে তৈরি হবে প্রস্টাগ্ল্যান্ডিন G2। আমি শর্ট ফর্মে লিখছি PGG2। ঠিক আছে? এটা একটা হচ্ছে আনস্টেবল ইন্টারমিডিয়েট। কি? আনস্টেবল ইন্টারমিডিয়েট। বলো, বোঝা গেল? এবারে প্রস্টাগ্ল্যান্ডিন G2 থেকে কি তৈরি হবে? প্রস্টাগ্ল্যান্ডিন G2 থেকে তৈরি হবে প্রস্টাগ্ল্যান্ডিন H2। কি তৈরি হবে? প্রস্টাগ্ল্যান্ডিন H2। এটাও কিন্তু একটা আনস্টেবল ইন্টারমিডিয়েট। এর উপরে কে প্রভাব ফেলবে? এই একই এনজাইম প্রভাব ফেলবে, COX-1। এবং এটা যে COX-1 এনজাইম প্রভাব ফেলছে এবং যে পাথওয়েটার মাধ্যমে পরিবর্তনটা হচ্ছে সেটার নাম হচ্ছে পার অক্সিডেশন পাথওয়ে। তাহলে কি হচ্ছে? না
বা কনভার্ট হচ্ছে সেটা কার সাহায্যে হচ্ছে, COX-1 এনজাইমের সাহায্যে হচ্ছে এবং পার অক্সিডেশন পাথওয়ের মাধ্যমে হচ্ছে। প্রস্টাগ্ল্যান্ডিন H2টাও কিন্তু একটা আনস্টেবল ইন্টারমিডিয়েট। এবার এই প্রস্টাগ্ল্যান্ডিন H2 এর উপরে কি হবে, কিছু এনজাইম প্রভাব ফেলবে। ঠিক আছে, কিছু এনজাইম প্রভাব ফেলবে। কে প্রভাব ফেলবে একটু আমরা দেখি। কে প্রভাব ফেলবে না, প্রস্টাগ্ল্যান্ডিন ই সিনথেজ। কে প্রভাব ফেলবে, প্রস্টাগ্ল্যান্ডিন ই সিনথেজ। প্রস্টাগ্ল্যান্ডিন ই সিনথেজ, সেখান থেকে কি তৈরি হবে, প্রস্টাগ্ল্যান্ডিন E2। শর্ট ফর্মে আমরা লিখব PGE2। ঠিক আছে, প্রস্টাগ্ল্যান্ডিন E2 এটা তৈরি হবে। আচ্ছা, আরেকটা কেউ প্রভাব ফেলবে। কে প্রভাব ফেলবে, থ্রম্বোক্সিন এ সিনথেজ। থ্রম্বোক্সিন এ সিনথেজ। ঠিক আছে, থ্রম্বোক্সিন এ সিনথেজ প্রভাব ফেললে কি তৈরি হবে না, থ্রম্বোক্সিন A2। থ্রম্বোক্সিন A2, থ্রম্বোক্সিন এ সিনথেজ প্রভাব ফেললে তৈরি হচ্ছে থ্রম্বোক্সিন A2। থ্রম্বক্সিন THROM, থ্রম্বক্সিন A2। হ্যাঁ, আরেকটা কি এনজাইম প্রভাব ফেলবে, তার নাম কি, প্রস্টাসাইক্লিন সিনথেজ। কে, প্রস্টাসাইক্লিন সিনথেজ। কি তৈরি হবে ওখান থেকে তৈরি হবে প্রস্টাসাইক্লিন অর PGI2। বোঝা গেল? তাহলে PGE2, থ্রম্বোক্সিন A2, প্রস্টাসাইক্লিন আর PGI এগুলো তৈরি হচ্ছে। এবার এই জিনিসগুলো কি সেটা একটু বুঝে নিই। এই যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 বলছি, এই প্রস্টাগ্ল্যান্ডিন E2টা কি করে, কার সাথে বাইন্ড করে, কি করে, এটা একটু পরে আসছি। অবশ্যই এটা একটু ডিটেইলস আলোচনা করব। তার আগে থ্রম্বোক্সিন A2টা কি সেটা একটু আগে দেখি। থ্রম্বোক্সিন A2 হচ্ছে একটা ভ্যাসোকনস্ট্রিক্টর, পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। ঠিক আছে, ভ্যাসোকনস্ট্রিক্টর তার মানে, ভ্যাসোকনস্ট্রিক্টর মানে কি, ও ব্লাড ভেসেলস গুলোকে কনস্ট্রিক্ট করে। ঠিক আছে, ব্লাড ভেসেলস গুলোকে কনস্ট্রিক্ট করে দেবে। আরো কি করবে না, ব্লাড ভেসেলস এর মধ্যে ক্লট ফর্মেশন করবে। তাহলে একে তো কনস্ট্রিক্ট করছে, তার উপরে আবার ক্লট ফর্মেশন করছে, তাহলে কি ব্লাড ফ্লোটা ভালো হবে, হবে না। মানে থ্রম্বাস তৈরি করে দিচ্ছে। থ্রম্বাস তৈরি করছে, তার মানে হার্ট পর্যন্ত যদি ব্লাড না পৌঁছায়, হার্ট মাসেলে যদি ব্লাড না পৌঁছায়, আমরা জানি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর হার্ট অ্যাটাক হয়। এবারে ব্লাড যদি অক্সিজেন সহ ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড যেগুলো হার্টে যদি না পৌঁছায়, তাহলে আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে। মানে হার্টের মাসেল যদি অক্সিজেনেটেড ব্লাড না পায় তাহলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যদি ব্রেনে ঠিক করে না পৌঁছায়, স্ট্রোক হওয়ার চান্সেস থাকে। স্ট্রোক হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ছোট্ট করে একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর। এটা ইনক্রিজ করছে, তাহলে কি কার্ডিওভাস্কুলার রিস্কটা ইনক্রিজ করছে। ভ্যাসোকনস্ট্রিক্টর আরেকটা লিখে দে এখানে, প্রোডিউস থ্রম্বাস কথাটা লিখে দে। আচ্ছা স্যার, আসলে জায়গা কম বুঝতে পারছি, কিন্তু লিখে দে, কারণ এটা যখন স্টুডেন্টরা ছবি তুলবে তখন এটা একবারে পেয়ে যাবে। ভ্যাসোকনস্ট্রিক্টর প্রোডিউস থ্রম্বাস, ছোট করে একটা লাইন। থ্রম্বাস লিখে দিচ্ছি ছোট করে। And এটা লিখে দিচ্ছি ইনক্রিজ কার্ডিওভাস্কুলার রিস্ক। ঠিক আছে, আচ্ছা এবারে কি প্রস্টাসাইক্লিন সিনথেজ, এই যে এনজাইমটা প্রভাব ফেললো প্রস্টাসাইক্লিন PGI2, এটা কি, এটা হচ্ছে ভ্যাসোডায়ালেটর। এটা বলেছিলাম কি, ভ্যাসোকনস্ট্রিক্টর, এটা হচ্ছে ভ্যাসোডায়ালেটর। তাহলে একে তো ব্যালেন্স করার জন্য কাউকে থাকতে হবে, সেটা কি, সেটা হচ্ছে প্রস্টাসাইক্লিন PGI2। এটা কি, এটা হচ্ছে এক প্রকার ভ্যাসোডায়ালেটর। ভ্যাসোডায়ালেটর কি করে, ব্লাড ভেসেলস গুলোকে প্রসারিত করে, মানে ডায়ালেট করে। ঠিক আছে, আর এর মধ্যে কি থাকে, অ্যান্টি থ্রম্বোটিক এফেক্ট থাকে, মানে ও থ্রম্বাস ফর্মেশন হতে দেবে না। এই যে থ্রম্বাস ফর্মেশন করে দিচ্ছিল, মানে যে ব্লাড ক্লটটা তৈরি হচ্ছিল, থ্রম্বাস ফর্মেশন হচ্ছিল, এর মধ্যে অ্যান্টি থ্রম্বোটিক এফেক্ট থাকে, এই থ্রম্বাস ফর্মেশন হতে দেবে না। তার মানে ব্লাড ফ্লোটা ভালো হবে। তাহলে এখানে শুধু লিখে দিচ্ছি, তার মানে থ্রম্বোক্সিন A2 যে খারাপ কাজগুলো করে, ঠিক তার উল্টো কাজটা করে হচ্ছে প্রস্টাসাইক্লিন, বা যার আরেকটা নাম হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন I2। কাজটা করছে তাকে
এইটুকু লিখে দিলাম, বাকিটা আলোচনা করে দিলাম। এবার এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 এটা একটু আমরা জানি। প্রস্টাগ্ল্যান্ডিন E2টা কি না, এটা হচ্ছে মেইনলি আমরা আরেকটা নাম বলে থাকি, এটা হচ্ছে সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন। কেন সাইটোপ্রোটেক্টিভ? সাইটো কথার অর্থটা কি জানি? সেল। আমরা অলরেডি পড়েছি। সাইটো কথার অর্থ কি না? সেল। প্রোটেক্টিভ মানে সেলকে প্রোটেক্ট করছে। কার সেলকে প্রোটেক্ট করছে? মেইনলি কিডনি অ্যান্ড স্টোমাকের সেলকে প্রোটেক্ট করে, ঠিক আছে? কিডনি অ্যান্ড স্টোমাকের সেলকে প্রোটেক্ট করে। এবারে এই যে প্রোটেকশনটা এটা ডিপেন্ড করে অনেক রিসেপ্টর বাইন্ডিং এর উপর। তার উপরে রিসেপ্টর বাইন্ডিং মানে এই পিজি প্রস্টাগ্ল্যান্ডিন E2টা কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং তার ফলে কি প্রভাব দেখাবে সেটা রিসেপ্টর বাইন্ডিং এর উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে আমাদের রিসেপ্টর বাইন্ডিংটা সম্পর্কে একটু জানতে হবে যে কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে পিজি। আমি এটা বলছি মানে প্রস্টাগ্ল্যান্ডিন E2-র অনেক কাজ আছে, কিন্তু সেটা কি কাজ করবে সেটা ডিপেন্ড করবে যে সে কোন রিসেপ্টরে গিয়ে বাইন্ড করছে তার উপরে। তাহলে পিজি বাইন্ড করছে তার উপরে সেটা আমরা একটু জানি। প্রস্টাগ্ল্যান্ডিন E2 বাইন্ড করে তার সাথে প্রথমে আমরা লিখছি EP3 রিসেপ্টরটা আমি REC বলে লিখছি শর্ট করে, কারণ জায়গা খুবই শর্টেজ। REC EP3 রিসেপ্টর অফ স্টোমা, ঠিক আছে? EP3 রিসেপ্টর অফ স্টোমা। এবারে EP3 রিসেপ্টর অফ স্টোমাকের সাথে বাইন্ড করলে ও কি করে? ও হচ্ছে গ্যাস্ট্রিক সিক্রেশনটা কমিয়ে দেয়, ঠিক আছে? গ্যাস্ট্রিক সিক্রেশনটা কমিয়ে দেয়। কি করে? ছোট্ট করে লিখছি একদম। ডিক্রিজ গ্যাস্ট্রিক সিক্রেশনটা SEC বলে লিখলাম, ঠিক আছে? গ্যাস্ট্রিক সিক্রেশনটা কমিয়ে দিচ্ছে। আর কি করে? মিউকাস সিক্রেশনটাকে বাড়িয়ে দেয় এন্ড বাইকার্বনেট সিক্রেশনটাকেও বাড়িয়ে দেয়। এবারে মিউকাস এন্ড বাইকার্বনেট সিক্রেশনটা কেন বাড়ে, কি করে, এটাতে হেল্প কি হয়? এই যে বলছি গ্যাস্ট্রিক সিক্রেশনটা কমছে, এটাতে কি হেল্প হচ্ছে? এটাতে কি হেল্প হচ্ছে? গ্যাস্ট্রিক সিক্রেশন যদি আমাদের বেশি হতো তাহলে কি হতো? আলসারে দেখা দিত। তাহলে গ্যাস্ট্রিক সিক্রেশন কমছে মানে সেটা আলসারকে বাধা দিচ্ছে। মানে অ্যাসিডিক এনভায়রনমেন্টকে কম করার জন্য যা যা দরকার সেটাই করছে। গ্যাস্ট্রিক সিক্রেশন কমাচ্ছে মানে অ্যাসিডের সিক্রেশন কমছে, আবার বাইকার্বনেটের সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে মানে বাইকার্বনেট তো বেশি কম্পোনেন্ট, তাহলে সে যখন বাইকার্বনেটকে যখন বাড়িয়ে দিচ্ছে তার মানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট আরও কমে যাচ্ছে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট আরো কমে যাচ্ছে, সেই জন্য আলসারের চান্স। এইগুলো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বাইকার্বনেট এন্ড মিউকাস সিক্রেশনটাকে এই ইংলিশ বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? বাইকার্বনেট মিউকাস। এবারে কি এটা হলো একটা। আচ্ছা, ইপির পুরো নামটা একটু বলে দেয়। প্রস্টানয়েড মানে EP3 রিসেপ্টর মানে প্রস্টানয়েড 3 রিসেপ্টর, প্রস্টানয়েড। এরপরে কি? এরপরে হচ্ছে এইভাবে যে এইখানে দিচ্ছি EP4 রিসেপ্টর অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা, ঠিক আছে? EP4 রিসেপ্টর অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা। এবার এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসার যে লাইনিংটা হয় সেই লাইনিংয়ে ধরো কোনো আঘাত পেয়েছে, সেটাতে বা কোনো চোট পেয়েছে, সেটা হিলের জন্য মানে সেটাকে ঠিক করার জন্য হিলিং প্রসেস যেটা আমাদের বলা হয়, মানে আঘাতটা সেরে উঠছে, সেইটাতে হেল্প করছে। যদি PGE2 যদি EP4 রিসেপ্টর অফ GI মিউকোসার সাথে বাইন্ড করে তাহলে ও কি করে? ওই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা লাইনিংয়ের কোনো চোটকে হিল করতে হেল্প করছে, মানে মিউকোজাল প্রোটেকশন দিচ্ছে এক কথা বলতে গেলে। এপিথেলিয়াম যে সেলগুলো আছে সেগুলোতে প্রোটেকশন দিচ্ছে, মিউকোজাল প্রোটেকশনটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে এখানে আমি শুধু লিখে দিচ্ছি ইনক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোজাল প্রোটেকশন লিখলেই ছোট করে হয়ে যায়। প্রোটেকশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে কার সাথে বাইন্ড করে? এরপরে বাইন্ড করে EP1 রিসেপ্টর অফ কিডনি। EP1 রিসেপ্টর অফ কিডনি, ঠিক আছে? EP1 রিসেপ্টর অফ কিডনি। এবার কিডনির কোথায় মেইনলি এর প্রভাবটা পড়ে? এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট যেটা আমাদের হয় কিডনির ক্ষেত্রে, কালেক্টিং ডাক্ট হয়। এই
কালেক্টিং ডাক্টের ওয়াটার যে রিঅ্যাবজর্পশনটা সেটাকে কমিয়ে দেয়। কি করে? কালেক্টিং ডাক্টে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কমিয়ে দেয়। কালেক্টিং ডাক্টটা কি জিনিস? কালেক্টিং ডাক্টটা হচ্ছে যখন বডিতে আমাদের ইউরিনারি বা এক্সক্রিটরি সিস্টেম তো মেইনলি ডিপেন্ড করছে কিডনির উপরে, তাহলে কিডনির কি কালেক্টিং ডাক্টে কি হয়, পুরো এসে জমাটা হচ্ছে ফিল্ট্রেশনটা, ফিল্ট্রেটটা এসে জমা হচ্ছে কোথায়? আমাদের কালেক্টিং ডাক্টে জমা হচ্ছে। সেখান থেকে এরপরে কি ইউরিনটা বেরোবে, কালেক্টিং ডাক্টের পরে তো ইউরিনটা বেরোবে বডি। তাহলে যদি ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কমে যায় তাহলে কি হবে? ইউরিনটা বেশি পরিমাণে হবে, মানে কি ডাইইউরেসিস। ডাইইউরেসিস মানে কি? ইউরিনটা বেশি পরিমাণে হওয়া, ডাইইউরেসিসটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, ডাইইউরেসিসটাকে বাড়িয়ে দেয়। তাহলে এখানে আগে কারণ রিঅ্যাবজর্পশন যদি বেশি হয়ে যায় তাহলে ফ্লুইড রিটেনশন হওয়ার চান্সেস বাড়ে। যদি রিঅ্যাবজর্পশন বেশি হয় তাহলে ফ্লুইড রিটেনশন হওয়ার চান্সেস বাড়ে। তাহলে যাতে সেটা না হয় সেই জন্য কী করছে, ও ফ্লুইডের রিঅ্যাবজর্পশনটাকে কমিয়ে দিচ্ছে, যাতে ডাইউরেসিস করে ইউরিনটাকে বার করে দিচ্ছে। তাহলে EP1 রিসেপ্টর অফ কিডনি, এখানে আমি জাস্ট ছোট করে লিখে দিচ্ছি যে decreases reabsorption in collecting duct. decrease water reabsorption in collecting duct। ঠিক আছে, তাহলে ইনক্রিজ কে ডাইউরেসিস, হ্যাঁ, প্রমোট ডাইউরেসিস একদম। আসলে জায়গাটা ইনক্রিজ না না ঠিক আছে, একই তো ব্যাপার। and fluid retentionটাকে হতে দিচ্ছে। এটা লিখি। আরেকটা কি? আরেকটা কার সাথে বাইন্ড করে? আরেকটা কার সাথে বাইন্ড করে সেটা হচ্ছে EP4 রিসেপ্টর অফ কিডনি। ঠিক আছে, EP1 রিসেপ্টর অফ কিডনি and EP4 রিসেপ্টর অফ কিডনি। কিডনি খারাপ হলে বলে না যে পা ফুলছে, হ্যাঁ, ফ্লুইড রিটেনশন মানে ফ্লুইড রিটেনশন হচ্ছে। দেখি পায়ের মধ্যে চাপ দিলে ওই জায়গাটা একটা গর্ত মতো হয়ে থাকে, হাতটা তুলে নিলি কিন্তু গর্তটা খানিক্ষণ অবধি থাকবে, তারপর উঠবে। এটাকে বলে পিটিং এডিমা, এটাকে বলে পিটিং এডিমা। ঠিক আছে, চলো এগো। তাহলে EP4 রিসেপ্টর অফ কিডনি, তাহলে এ কি করে? এ এখানে যদি বাইন্ড করে এই পিজি সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন যদি এসে EP4 রিসেপ্টর অফ কিডনির সাথে বাইন্ড করে, কি হবে না রেনাল ভলিউমটাকে রেনাল ব্লাড ফ্লোটাকে মেইনটেইন করে। ঠিক আছে, রেনাল ব্লাড ফ্লো এন্ড ওয়াটার ইলেক্ট্রোলাইটস যে ব্যালেন্স হয় সেটাও মেইনটেইন করছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি রেনাল ব্লাড ফ্লো আর ওয়াটার ব্যালেন্সটাকে সল্ট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স বা ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স, ওয়াটার সল্ট ওয়াটার ব্যালেন্স। ইলেক্ট্রোলাইট ব্যালেন্সটাকে মেইনটেইন করছে। ঠিক আছে, এটাকে মেইনটেইন করছে। এটা মনে রাখার একটা সহজ উপায় বলুন। এটা ধরে নাও স্টোমাকে যখন ইপি এসেছিল, ইপি তখন থার্ড হয়েছিল, ফোর্থ হয়েছিল। ঠিক আছে, আর যখন কিডনিতে এসেছিল তখন ইপি ফার্স্ট হয়েছে, ফোর্থ হয়েছে। এরকম করে মনে রাখতে পারো, এটা সহজ উপায়। এই EP3 EP4 এরকম করে যদি না মনে রাখতে পারো তাহলে সহজ হবে। স্টোমাকে ইপি থার্ড হয়েছিল, ফোর্থ হয়েছিল, কিডনিতে যখন এসছে, কিডনি ক্লাসে এসছে ধরো, এই স্টোমাক একটা ক্লাস, স্টোমাক ক্লাস এসে থার্ড আর ফোর্থ হয়েছে দুটো পরীক্ষায়, আর কিডনি একটা ক্লাস, তার একটা পরীক্ষায় এসে ফার্স্ট হয়েছে, একটা পরীক্ষায় ফোর্থ হয়েছে। এরকম করে মনে রাখতে পারো, সহজ। আচ্ছা, এটা গেল আমাদের নরমাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে সেইটা। এবারে হচ্ছে, তার মানে এখান থেকে আমি একটা জিনিস কনক্লুড করতে পারি যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 যেটা এই যে পাথওয়েতে, কক্সনের পাথওয়েতে যেটা তৈরি হচ্ছে, তার কাজটা হচ্ছে সেলের জন্য ভালো, মানে সেলকে সে প্রোটেক্ট করছে, তাই এটাকে বলা হচ্ছে সাইটো প্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন। এখানে লিখে দিচ্ছি, ছোট লেখা হয়নি। এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 আবার অন্যরকম কাজ করবে যখন আমরা আঘাত পাবো হ্যাঁ, অবশ্যই। ইনজুরির সময়। সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন যে বলে প্রোস্টাগ্ল্যান্ডিন একটু সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন। স্যার এই কি বলবো? কর না, সুন্দর পড়াচ্ছিস। এবারে হচ্ছে নরমাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেস। এবার ইনজুরি লাগলে আমাদের কি হবে? তাহলে এখানে লিখে দিচ্ছি অ্যাট দ্য টাইম অফ ইনজুরি। ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ ইনজুরি, ইনজুরির সময় কি হবে সেটা হচ্ছে বিষয়। তাহলে কি অ্যাট দ্য টাইম অফ ইনজুরি একই জিনিস আমরা আগে জানবো যে সেলের মধ্যে
কি বলেছিলাম, সেলের বাইরে সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেন কি দ্বারা গঠিত হয়, ফসফোলিপিড দ্বারা গঠিত হয় বলেছিলাম। তো সেই ফসফোলিপিড ওই ফসফোলিপিডের মধ্যে অ্যাকিডোনিক অ্যাসিড স্টোর থাকে। এই ফসফোলিপিডকে বলা হয় মেমব্রেন ফসফোলিপিড, যেহেতু সেল মেমব্রেনের মধ্যে রয়েছে, তাই এর মধ্যে কি স্টোর থাকে, অ্যারাকিডোনিক অ্যাসিড স্টোর থাকে। তার উপরে প্রভাব ফেলবে সেই সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। কিন্তু ফিজিক্যাল ইনজুরির সময় অ্যারাকিডোনিক অ্যাসিডের রিলিজটা অনেক বেড়ে যাবে, অনেক বেশি হবে। নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে যত অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয় তার থেকে অনেক বেশি রিলিজ হবে যখন কোনো ফিজিক্যাল ইনজুরি হবে। তো এটা ফসফোলিপিড সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা এর উপর প্রভাব ফেললো এবং তাতে কি হলো, অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হবে, কিন্তু লার্জার অ্যামাউন্টে হবে। এখানে একটা জিনিস না বলে দিতে পারিস, এটা অনেক সময় বলে দিতে পারিস যে অনেক সময় দেখবি অনেক জায়গায় লেখা থাকে এই ফসফোলিপিডের উপরে প্রভাব ফেলছে ফসফোলাইপেজ A2। ঠিক আছে, ভুল কিছু না, অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাঁ ফসফোলাইপেজ A2-র মধ্যে অনেক রকমের এনজাইম পড়ে, তার একটা টাইপ হচ্ছে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। যদি এই পুরো কথাটা মনে রাখতে পারে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা তো খুব ভালো, যদি মনে না রাখতে পারে ফসফোলাইপেজ A2 বললেও হবে। তো তুই যখন মনে রাখতে পারছিস তুই কেন বেসটা বলবি না? তাহলে এখানে ফসফোলিপিডের উপরে প্রভাব ফেলছে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা এনজাইম, কে রিলিজ হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড, কিন্তু ইনজুরির ক্ষেত্রে অ্যারাকিডোনিক অ্যাসিডটা কিন্তু বেশি পরিমাণে রিলিজ। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি অ্যারাকিডোনিক অ্যাসিড। এখানে আরেকটা জিনিস বলবো, তখন থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড সম্পর্কে আমরা বলছি, অ্যারাকিডোনিক অ্যাসিড সম্পর্কে একটু বলি যদি। এটা হচ্ছে একটা 20 কার্বন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এবারে 20 এখানে লিখছি দেখো, 20 কার্বন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, 20 কার্বন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবার এটা কি জিনিস? আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড আমরা কেমিস্ট্রিতে যখন ছোটবেলায় পড়েছি আমরা জানি। আনস্যাচুরেটেড মানে কি না, কার্বন অ্যাটমগুলোর মধ্যে ডবল বন্ড দ্বারা কার্বন অ্যাটমগুলো যুক্ত থাকে, আর স্যাচুরেটেড হলে সেটা হচ্ছে কার্বন অ্যাটমগুলো সিঙ্গেল বন্ডের দ্বারা যুক্ত থাকে। তাহলে এটা আনস্যাচুরেটেড মানে ডবল বন্ড আছে। আচ্ছা, পলি মানে অনেকগুলো আছে, আর ফ্যাটি অ্যাসিড আর শুধু বোঝাই যাচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে এখানে হচ্ছে কি না 4 ইনটু মানে 20টা কার্বন আছে আর 4টে ডবল বন্ড। 4 ইনটু ডবল বন্ড মানে 4টে ডবল বন্ড এন্ড 20 কার্বন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। একই হবে, আমি লিখছি না। ঠিক আছে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটমস আছে 20টা আর টোটাল নাম্বার অফ ডবল বন্ডস আছে 4টে। তো এটা হচ্ছে অ্যারাকিডোনিক। এত তোমাদের লাগবে না, জাস্ট একটু অ্যারাকিডোনিক অ্যাসিডটা কি জিনিস সেটা একটু জানি। এবারে সেই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে তাহলে কি প্রভাব ফেলবে, কোন এনজাইম প্রভাব ফেলবে? আমাদের যখন নরমাল ফিজিওলজিক্যাল প্রসেস হচ্ছিল তখন কে প্রভাব না, ফেলেছিল? একটা জিনিস যখন এতটাই বললি একটু ক্লিয়ার করে দে যে স্যাচুরেটেড আমরা কখন বলি, যখন কোনো ডবল বন্ড থাকে না, তাই তো? এবার মোনোস্যাচুরেটেড মানে যখন একটা ডবল বন্ড থাকছে, যেই দুটো বা তার বেশি ডবল বন্ড হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হয় পলি আনস্যাচুরেটেড। তাহলে এখানে ডবল বন্ড কটা আছে? 4টে, তাই এটা পলি আনস্যাচুরেটেড। আচ্ছা, তাহলে নরমাল ফিজিওলজিক্যাল প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে না, COX-1 মানে সাইক্লোঅক্সিজেনেজ 1 এনজাইম প্রভাব ফেলেছিল। কিন্তু ইনজুরি যখন হচ্ছে আমাদের তখন কোন এনজাইম প্রভাব ফেলবে? তখন যে এনজাইম প্রভাব ফেলবে তার নাম হচ্ছে COX-2 অর সাইক্লোঅক্সিজেনেজ 2। ঠিক আছে, একবার নামটা লিখে দিচ্ছি, সাইক্লোঅক্সিজেনেজ। যখন প্রচুর পরিমাণ অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয় তখন এই COX-2টা অ্যাক্টিভেটেড হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে তখন প্রভাব ফেলে। সাইক্লোঅক্সিজেনেজ 2, সাইক্লোঅক্সিজেনেজ 2 প্রভাব ফেলছে। তারপর তার মাধ্যমে কি তৈরি হবে না, প্রস্টাগ্ল্যান্ডিন G2 তৈরি হবে। একই যেমন এখানে তৈরি হয়েছিল প্রস্টাগ্ল্যান্ডিন G2, এখানেও তৈরি হবে প্রস্টাগ্ল্যান্ডিন G2। আমি PGG2 লিখে দিচ্ছি শর্ট ফর্মে, প্রস্টাগ্ল্যান্ডিন G2। এখানে এটাও কিন্তু আনস্টেবল ইন্টারমিডিয়েট। ঠিক আছে, এবারে এখান থেকে কে তৈরি হবে না, আবার সেই সেম এনজাইম প্রভাব ফেলবে, মানে COX-2 এনজাইম প্রভাব ফেলবে। COX-2 এনজাইম প্রভাব ফেলবে এবং যে পাথওয়ের মাধ্যমে হবে সেটা হচ্ছে পার অক্সিডেশন পাথওয়ে। কে তৈরি হবে? প্রস্টাগ্ল্যান্ডিন H2 তৈরি হবে। ঠিক একই রকম যেমন ওদিকে হয়েছিল সেই একই রকম একই তৈরি হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন H2। এটাও আনস্টেবল ইন্টারমিডিয়েট। এখানেও এনজাইম
এবং পাথওয়েটার নাম কি? পার অক্সিডেশন পাথওয়ে। পার অক্সিডেশন পাথওয়ে, ঠিক আছে? পার অক্সিডেশন পাথওয়ে এবং কক্স-2 এনজাইমের সাহায্যে তৈরি হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন H2। এবারে প্রস্টাগ্ল্যান্ডিন H2 এর উপরে একটা এনজাইম প্রভাব ফেলবে, সেটা কি? প্রস্টাগ্ল্যান্ডিন ই সিনথেজ। এখানেও যেমন প্রস্টাগ্ল্যান্ডিন ই সিনথেজ প্রভাব ফেলেছিল, এখানেও প্রভাব ফেলবে প্রস্টাগ্ল্যান্ডিন ই সিনথেজ, ঠিক আছে? প্রস্টাগ্ল্যান্ডিন ই সিনথেজ। তাহলে এখান থেকে কি তৈরি হবে না? প্রস্টাগ্ল্যান্ডিন E2। কি তৈরি হবে? প্রস্টাগ্ল্যান্ডিন E2। ঠিক যে প্রস্টাগ্ল্যান্ডিন একটু ওদিকে তৈরি হয়েছে এদিকেও তৈরি হবে। এদিকেও তৈরি হবে, কিন্তু এখানে এবারে আমাদের মেন ট্রিক্সটা আছে বা মেন পয়েন্টটা আছে। কি জিনিস? মানে কোথায় বাইন্ড করছে তার উপরে ডিপেন্ড করবে কি কাজ। এটাই বলছি যে এখানে আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম? এখানেও আমরা যখন আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 কোন কোন মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে গেলে সে তখন 3 আর 4 গিয়ে বাইন্ড করছে, আর যখন কিডনিতে যাচ্ছে তখন 1 আর 4 বাইন্ড করছে। ঠিক আছে? কিন্তু যখন ইনজুরির সময় বাইন্ডিংটা অন্য জায়গায় হবে। কোথায় কোথায় বাইন্ড হবে? যেখানে যে যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেখানে বাইন্ড করলে একটা ইনফ্লামেশন বা প্রো ইনফ্লামেটরি রেসপন্স দেখা যায়, ঠিক আছে? প্রো ইনফ্লামেটরি রেসপন্স দেখা যায়। এখানে যখন বাইন্ড করে তখন কোনো ইনফ্লামেটরি রেসপন্স দেখা যায় না, কিন্তু যখন ইনজুরির সময় প্রস্টাগ্ল্যান্ডিন E2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন কিন্তু একটা প্রো ইনফ্লামেটরি রেসপন্স দেখা যায়। মানে ইনজুরির সময় এই প্রস্টাগ্ল্যান্ডিন ইউটুই বেছে বেছে এমন কিছু রিসেপ্টরে বাইন্ড করবে যার কারণে আমরা ইনফ্লামেশন দেখতে পাবো। তাই এই প্রস্টাগ্ল্যান্ডিনটাকে বলা হয়, এই প্রস্টাগ্ল্যান্ডিন ইউটাকে বলা হয় প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন। একদম। এটা যেমন সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন, এটার নাম হচ্ছে প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে? প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন। এবারে কোন কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে? প্রথমে একটা লিখবো EP1 REC বলে লিখছি রিসেপ্টরটা, EP1 রিসেপ্টর অফ পেরিফেরাল নার্ভ। ঠিক আছে? EP1 রিসেপ্টর অফ পেরিফেরাল নার্ভ মানে আমাদের যে পেরিফেরাল নার্ভ আছে, পেরিফেরাল নার্ভের EP1 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তাহলে কি হবে? পেরিফেরাল নার্ভের কি হবে? পেরিফেরাল নার্ভের সেনসিটিভিটিটা বাড়িয়ে দেবে, ঠিক আছে? তাহলে এখানে শুধু লিখে দিচ্ছি ইনক্রিজ sensitivity of peripheral nerve, ঠিক আছে? increase sensitivity of peripheral nerves। এবারে কার সাথে বাইন্ড করবে? না তাহলে কি হবে? তাহলে পেন সেন্সিটাইজেশনটা বেড়ে গেল। অবশ্যই পেনের হ্যাঁ। স্টিমুলেশনটা আমাদের হ্যাঁ, body-তে পেনের সেটা sensitizationটা বেড়ে গেল। তাহলে এবারে কি? এবারে কার সাথে বাইন্ড করবে? না এবারে বাইন্ড করবে EP2 রিসেপ্টর অফ ব্লাড ভেসেলস। কার সাথে বাইন্ড করছে? EP2 রিসেপ্টর অফ ব্লাড ভেসেলস। EP2 রিসেপ্টর অফ ব্লাড ভেসেলস মানে ব্লাড ভেসেলসের EP2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। তাহলে কি হবে ওখানে? ওখানে হবে ভ্যাসোডাইলেশন। কি হবে? না ভ্যাসোডাইলেশন। মানে ভ্যাসোডাইলেশন মানে আমি বলতে চাইছি যে এখানে ক্ষেত্রে ব্লাড ভেসেলস গুলো প্রসারিত হয়ে যাবে এবং কি দেখা যাবে? অনেক ক্ষেত্রে সোয়েলিং দেখা যাবে, ঠিক আছে? সোয়েলিংটাকে আমরা যদি বায়োলজিক্যাল টার্মে বলি সেটাকে বলা হয় ইডেমা বা ইডিমা, এরকম উচ্চারণটা করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্চারণ দেখে থাকে। তো তাহলে ব্লাড ভেসেলসের মধ্যে কি হচ্ছে না ভ্যাসোডাইলেশন হচ্ছে আর সোয়েলিং দেখা যাচ্ছে, ইনফ্লামেশন, এডিমা এগুলো হয়। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ভ্যাসোডাইলেশন। এডিমাটা হওয়ার কারণ হচ্ছে যে সরু সরু ব্লাড ভেসেলস যেগুলো রয়েছে এগুলো ব্লাড ক্যাপিলারিজ বলি, ওখান থেকে ফ্লুইড লিক করে বাইরে চলে আসছে তার সারাউন্ডিং টিস্যুতে, তাই ওখানে একটা সোয়েলিং হয়ে যাচ্ছে, এটাকে এডিমা বলা হয়। Swelling and swelling yes, swelling টা লিখছি swelling in blood vessels টা B.D বলে লিখলাম, জায়গা লিখে দেবো। আচ্ছা, আরেকটা কি? আরেকটা কোন রিসেপ্টরে বাইন্ড করবে? না না, সোয়েলিং ইন ব্লাড ভেসেল না, সারাউন্ডিং টিস্যুটা। হ্যাঁ ঠিক আছে, ওটা মধ্যে সোয়েলিং লিখলেই হবে, বা EDEMA এডিমাও লিখে দে। ইনফ্লামেশন লিখে দে, ইনফ্লামেশন। কারণ মেন তো এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 যেটা কক্স-2 পাথওয়েতে হচ্ছে সেটার কাজ হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন বা এডিমা যেটা দেখা যাচ্ছে সেটা। এবার ইনফ্লামেশনের মেন জায়গাটায় আয়। হ্যাঁ, এবার
EP4 receptor of immunocells of injured tissue, মানে injured tissue immunocells-এর EP4 receptor-এর সাথে বাইন্ড করে, ঠিক আছে? তো কি লিখবো? EP4 receptor of immunocells of injured tissue, ঠিক আছে? EP4 receptor of immunocells of injured tissue এটার সাথে বাইন্ড করছে, মানে ইনজিওর যে টিস্যুগুলো তার ইমিউনোসেলসের EP4 রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, বুঝা গেল? আচ্ছা, এটাকে কি করে? ইনজিওর্ড টিস্যুর যে ইমিউন সেলস রয়েছে তার EP4 রিসেপ্টরে বাইন্ড করছে। ভেরি গুড। হ্যাঁ, বাইন্ড করছে। তাহলে এখানে কি হবে? না, এখানে হচ্ছে কি করে, এটা বাইন্ড করার ফলে কি হচ্ছে? বাইন্ড করার ফলে যে ইনফ্লামেটরি যে মিডিয়েটরসগুলো সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, বা ইনফ্লামেটরি রেসপন্স যেগুলো সেগুলো আমাদের বেশি পরিমাণে হচ্ছে, মানে ইনফ্লামেটরি মিডিয়েটরে রিলিজ হচ্ছে। হ্যাঁ। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ইনফ্লামেটরি রেসপন্স ইনক্রিজ, কারণ হচ্ছে ইনফ্লামেটরি মিডিয়েটরসগুলো রিলিজ হচ্ছে। তাহলে এখানে লিখে দিচ্ছি ইনক্রিজ ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ, ইনফ্লামেটরি মিডিয়া রিলিজ, ঠিক আছে? ইনফ্লামেটরি মিডিয়া রিলিজ হচ্ছে, তারপরে কি হচ্ছে? ইনফ্লামেটরি মিডিয়েটর, মানে ওখানে জায়গা নেই বলে তুই মিডিয়া লিখলে। মিডিয়েটর মাধ্যমটা ইনফ্লামেটরি মিডিয়েটরস, সেটা জায়গা নেই, মিডিয়া লিখেছে, আচ্ছা এই পাশে লিখে দিচ্ছি একটা, ঠিক আছে। মিডিয়েটর মিডিয়েটর রিলিজ, আর এটা হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্সটা বেড়ে যাচ্ছে। এটা রিলিজ হচ্ছে, তো তার মানে ইনফ্লামেটরি রেসপন্সটা বাড়বে তো আমাদের। ইনফ্লামেটরি রেসপন্সটা বেড়ে যাচ্ছে, তার মানে কি হবে? ইনফ্লামেশন দেখা যাবে, বডিতে প্রদাহ দেখা যাবে, এটাই তো মেন ব্যাপার। এবার প্রদাহ হলে কাকে খাবো, মানে কোনটা আমরা খাবো? NSAID খাবো, কারণ আমরা প্রথমে শুরু করেছিলাম আজকে আমাদের পাঠটা পড়াশোনা। আচ্ছা, বিফোর উই প্রসিড ইনটু NSAID একটা জিনিস তোকে বলে দিই। এই যে ফ্লুইড লিক করে ব্লাড ক্যাপিলারিজ থেকে বা ছোটো ছোটো ব্লাড ভেসেলস থেকে ফ্লুইড লিক করে যে সারাউন্ডিং টিস্যুতে চলে আসছে, এইটাকে কী বলে বলতে? এটা কী ইনক্রিজ করে? ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করে। লেখার দরকার নেই, জেনে রাখ। ভাস্কুলার পারমিয়াবিলিটি, এটা যত বেড়ে যাবে তত ফ্লুইড লিক করবে, তো সারাউন্ডিং টিস্যুতে আসবে, সেখানে সোয়েলিং হবে, এটাকে আমরা এডিমা বলি। ঠিক আছে, চলো। তাহলে এই ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে গেলে কোথাও একটা COX-2 পাথওয়েকে আমাকে তো আটকাতে হবে। চল এগো। তাহলে এবারে এই যে আমরা দেখছি ইনফ্লামেশন হচ্ছে আমাদের বডিতে, তাকে আমাদেরকে এবার কমাতে হবে, তাকে বাধা দিতে হবে। তাহলে সেটা কে কমাবে? আমরা NSAID যদি খাই তাহলে সেটা কমবে, আমরা প্রথমেই পড়েছিলাম। এবার NSAID খেলে কিভাবে কমছে, কোন NSAID খেতে হবে সেটাও আমরা জানি। আচ্ছা, আমরা মেনলি জানি NSAID 3 রকমের, ঠিক আছে? কি কি না, একটা করে আলোচনা করছি, একসাথে যদি নামগুলো বলি ঘেটে যাবে, তো একসাথে আলোচনা করছি না, একটা করে আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করছি যেটা ফার্স্ট মার্কেটে রিসার্চ হয়ে যেটা এসেছিল, ফার্স্ট মার্কেটে কি এসেছিল? নন সিলেক্টিভ পক্স ইনহিবিটর, ঠিক আছে? নন সিলেক্টিভ পক্স ইনহিবিটর। স্যার এই মাঝখানের এই লাইনটা আমি মুছছি, কারণ এখানে তাহলে NSAID নামগুলো লিখতে পারবো। কর না। নন সিলেক্টিভ পক্স ইনহিবিটর, ঠিক আছে? নন সিলেক্টিভ পক্স ইনহিবিটর। এবারে এই কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি? নন সিলেক্টিভ মানে কেউ সিলেক্টিভ নয়, মানে কাউকে সিলেকশন কোন পাথওয়েটা সেটা সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে? তো মেইনলি জিনিসটা কি হচ্ছে? NSAID খাচ্ছি, NSAID কি করছে? NSAID নন সিলেক্টিভ পক্স ইনহিবিটর ধরো আমরা খেলাম, তারপরে কি হবে না, সে হচ্ছে এই যে COX-2 এন্ড COX-1 এই দুটো পাথওয়েকে ইনহিবিট করবে, ঠিক আছে? কারণ ও তো নন সিলেক্টিভ, ও জানে না কাকে ইনহিবিট, ও দুটোকে ইনহিবিট করবে। COX-1 কেও ইনহিবিট করবে, COX-2 কেও ইনহিবিট করবে, দুটোকে ইনহিবিট করলো। তাহলে COX-2 কে ইনহিবিট করলে তো ভালো, COX-2 কে যদি ইনহিবিট করে দেয় তাহলে এই যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 রিলিজ হচ্ছিল, মানে প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন যে রিলিজ হচ্ছিল সেটা হবে না, বাধা পড়বে, ইনহিবিট হবে। মানে প্রস্টাগ্ল্যান্ডিন E2 যে তৈরি হচ্ছিল সেটাকে কম করা গেল, আর যত প্রস্টাগ্ল্যান্ডিন E2 কম তৈরি হবে ততই রিসেপ্টরগুলো বাইন্ড হবে না, তাহলে ইনফ্লামেশনটা কম হবে। ঠিক আছে? এটা তো আমরা COX-2 এর ক্ষেত্রে জানলাম। COX-1 এর ক্ষেত্রে কি হবে? COX-1 এর ক্ষেত্রে আমরা জানলাম কি যে সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন PGE2 এটা রিলিজ হচ্ছিল। তাহলে COX-1 পাথওয়েকে যদি ইনহিবিট করে দেয় তাহলে এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 সাইটোপ্রোটেক্টিভ
প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজটা ইনহিবিট হবে। তাহলে এটা যদি রিলিজ ইনহিবিট হয় তাহলে এই যে কি করছিল স্টোমাকে, এই যে ভালো কাজগুলো করছিল, যে সেলকে প্রোটেক্ট করছিল, সেটা আর করতে পারবে না। কার সেলকে প্রোটেক্ট করছিল? স্টোমাক, কিডনি এদের সেলকে প্রোটেক্ট করছিল, সেটা আর করতে পারবে না। তার জন্যই বলা হয়ে থাকে একটা সহজ ভাষায় যে বেশি ব্যথার ওষুধ খাওয়া উচিত নয়, কারণ এতে স্টোমাক বা কিডনির ক্ষতি হয়। ফর দ্যাট রিজন, কারণ স্টোমাকের অ্যান্ড কিডনির সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা নিজেরা দেখতে পাচ্ছি, কারণ কক্সওয়ান পাথওয়েকে বাধা দিচ্ছে। কারণ যাদের আলসার থাকে এই জন্য আমরা ব্যথার ওষুধ তাদের দিতে পারি না, ঠিক আছে। আবার ব্যথার ওষুধ বেশি খেলে আলসার হওয়ারও চান্সেস রয়েছে, কারণ এই এফেক্টগুলোই তো রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, এবার মার্কেটে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর অনেক পাওয়া যায়, তার মধ্যে আমরা কয়েকটা নাম বলে দিই। দেখবি যারা বহুদিন ধরে ডায়াবেটিসে ভোগে তাদেরকেও কিন্তু ব্যথার ওষুধ দিতে গেলে চিন্তাভাবনা করতে হয়। কেন বলতো? কারণ ডায়াবেটিস বেশি দিন থাকলে সেখানে কিডনি খারাপ হওয়ার একটা প্রবণতা থাকে, হ্যাঁ, তাই তো। আমি জানি না তার কিডনি খারাপ আছে না নেই, আমি দুম করে ব্যথার ওষুধ তাকে দেবো কী করে? তাহলে এটার আমরা কয়েকটা নাম জেনে নিই। নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর মার্কেটে অনেক পাওয়া আসে, কিন্তু কয়েকটা নাম আমরা জেনে রাখি। সেটা হচ্ছে কি না, আইবুপ্রোফেন, ঠিক আছে, লিখে দিচ্ছি ছোট ছোট করে। আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন, আচ্ছা, ইন্ডোমেথাসিন, ডাইক্লোফেনাক, ঠিক আছে। আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন, ইন্ডোমেথাসিন, ডাইক্লোফেনাক, এটসেট্রা, আরো অনেক আছে, আমরা নামে গেলাম। অ্যাসপিরিন, ন্যাপ্রক্সেন দে, পাইরক্সিক্যাম দে। ন্যাপ্রক্সিন, ঠিক আছে, আর আমরা নামে গেলাম না। নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর হলো। আচ্ছা, এবারে আরেকটা ধরনের আমরা জানবো। কী কী দিলি? আইবুপ্রোফেন দিয়েছিস, ডাইক্লোফেনাক দিয়েছিস, ন্যাপ্রক্সেন দিয়েছিস তো? ন্যাপ্রক্সেন, NEPROXEN, এক্সইএন, হ্যাঁ। ইন্ডোমেথাসিন দিয়েছিস? ইন্ডোমেথাসিন, হ্যাঁ। অ্যাসপিরিন হলো। ঠিক আছে, দে এগো। আচ্ছা, এবারে আমরা জানবো পাইরক্সিক্যাম দিয়েছিস? পাইরক্সিক্যাম দে। PIRO XICAM। ঠিক আছে। এবারে হচ্ছে আমরা জানবো, সেটা হচ্ছে আরো মার্কেটে রিসার্চ হলো, কারণ এই যে স্টোমাক আর কিডনি সেল নষ্ট হয়ে যেতে কিন্তু মার্কেটে রিসার্চ করতে হবে, তাদেরকে তো রক্ষা করতে হবে NSAID থেকে। তো এবারে কি এলো মার্কেটে? এলো এবারে সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। কে এলো? সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর, ঠিক আছে। সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর নামটা থেকে কি মনে হচ্ছে? কক্স-2 সাথে রিলেটেড, কক্স-2 পাথওয়ের সাথে আমাদের রিলেটেড। তাহলে নামটা কি বললাম? না, সিলেক্টিভ আর লাইন টেনে দে যত সাথে, হ্যাঁ। কক্স-2 ইনহিবিটর, মানে সিলেক্ট করে কক্স-2কে ইনহিবিট করবে। সিলেক্ট করে কক্স-2 কে ইনহিবিট করবে। তার মানে এই যে কক্স-2 সাইক্লোঅক্সিজেনেজ 2 এই যে কাজটা করছিল, এই যে পাথওয়েটা, এটাকে ইনহিবিট করছে। এটা ইনহিবিট হলে কি হবে? প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ ইনহিবিট হবে। তাহলে তারা যে রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করছিল সেটা ইনহিবিট হবে। ইনহিবিট হলে কি হবে? ইনফ্লামেশনটা কমবে, প্রদাহটা কমবে। এটা এবং তার পাশাপাশি যেহেতু তার পাশাপাশি তাহলে সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটেড হচ্ছে না, এখানে যেহেতু সেই জন্য স্টমাক আর কিডনির ক্ষতিটা কম হচ্ছে। কারণ কক্স-2 উপরে কাজ করছে, তো কক্স-1 এর উপরে তো কাজ করছে না। তার মানে এই যে গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেল এন্ড কিডনি সেলগুলো যে নষ্ট হয়ে যাচ্ছিল সেটা আর হবে না। তাহলে আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হচ্ছে খুব ভালো, সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর খুব ভালো। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে না, উদাহরণটা একটু দিয়ে দে, যেমন সেলিকক্সি, ভিটোরিকক্সি, রফিকক্সি বলি। জিনিসটা একটু বুঝিয়ে দিই। আচ্ছা, তাহলে আপাত দৃষ্টিতে খুব ভালো মনে হচ্ছে আমার। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, থ্রম্বোক্সিন A2 তো তৈরি হচ্ছিল, থ্রম্বোক্সিন A2 তো তৈরি হচ্ছিল, রিলিজ হচ্ছিল। থ্রম্বোক্সিন A2 কি হয়? প্রস্টাগ্ল্যান্ডিন H2 থেকে থ্রম্বোক্সিন A2 তো তৈরি হচ্ছিল। থ্রম্বোক্সিন A2 টা কি বলেছিলাম? এটা হচ্ছে পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর, মানে ডেঞ্জারাস। ডেঞ্জারাস জিনিস। ও কি করছিল? ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে দিচ্ছিল, ব্লাডে ক্লট ফর্ম, ব্লাড ভেসেলসের মধ্যে ক্লট ফর্মেশন হচ্ছিল, Thrombus ফর্মেশন হচ্ছিল, কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়িয়ে দিচ্ছিল। তাহলে আমাদের যদি মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের চান্স বেড়ে যাচ্ছে, স্ট্রোকের চান্স বেড়ে যাচ্ছে। তাহলে সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর যদি কেউ খায় তাহলে তার কার্ডিওভাস্কুলার রিস্ক আর বাড়বে। মানে থ্রম্বোক্সিন A2 তো ইনহিবিট হচ্ছে না, ইনহিবিট তো হচ্ছে না। যেহেতু কক্স-1 ইনহিবিট হচ্ছে না, থ্রম্বোক্সিন A2 তো তৈরি হবে। হ্যাঁ, কক্স-1 যখন ইনহিবিট হচ্ছিল তখন এটা ইনহিবিট হচ্ছিল, কিন্তু এখন তো কক্স-1 ইনহিবিট হচ্ছে না। তাহলে কক্স-1 ইনহিবিট যদি না হয় তাহলে কি হবে? তাহলে এই যে থ্রম্বোক্সিন A2 এই ইনহিবিট হবে এর তৈরিটা তো বন্ধ হচ্ছে না, তাহলে কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়ছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের চান্সেস বাড়ছে, স্ট্রোকের চান্সেস বাড়ছে। তো তার জন্য থ্রম্বোক্সিন A2 টা ডেঞ্জারাস জিনিস, ওটাকে ইনহিবিট হওয়াটা প্রয়োজন। তাহলে আমরা এবার সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর অনেক মার্কেটে
সেলিকক্সিব, রোফেকক্সিব আর হচ্ছে ভ্যান্ডিকক্সিব। ঠিক আছে, এই রোফেকক্সিব আর ভ্যান্ডিকক্সিবটা মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে। মার্কেট থেকে আমার নেই, ব্যান হয়ে গেছে, কারণ এর সাইড এফেক্টসের জন্য, ব্যাড সাইড এফেক্টসের জন্য হচ্ছে। ওই একই কারণ, এরা যেহেতু ওই থ্রম্বক্সান এটুকে ইনহিবিট করতে পারছে না, তাই রফিকক্সিবি বলি বা ভ্যালডিকক্সিবি বলি, এটা কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়িয়ে দিচ্ছে। এরা এগুলো খেলে দেখা গেছে যে মায়োকার্ডিয়াল ইনফাকশনের চান্স বেড়ে গেছে। মায়োকার্ডিয়াল ইনফাকশন মানে হার্ট অ্যাটাক, তার চান্স বেড়ে গেছে, স্ট্রোকের চান্স বেড়ে গেছে, যার জন্য রফিকক্সিব মার্কেট থেকে 2004-এ উইথড্র হয়ে গেছে। মেনশন করে দে, রফিকক্সিব 2004, ঠিক আছে। আর ভ্যালডিকক্সিব তার পরের বছর 2005 মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবং ভ্যালডিকক্সিবের আরও স্কিনের উপরে সাইড এফেক্ট আছে, অত ডিটেলসে গেলাম না। এগো, এরপরে হচ্ছে তাহলে আরো মার্কেটে রিসার্চ হবে, তাহলে এই যে এখানে থ্রম্বোসেন এগুলো তো ইনহিবিট হচ্ছে না, মানে আরো তাহলে আপেক্ষিকভাবে আমাদের মনে হচ্ছিল যে সিলেক্টিভ কক্সটিন ইনহিবিটার বোধহয় খুব ভালো, খালি ইনফ্লামেশনকে কমাচ্ছে, কক্সনে হাত দিচ্ছে না। কিন্তু এখন গল্পটা একটু ঘুরে গেল। এবারে কি, এরপরে কি হবে না, এরপরে মার্কেটে এলো প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর। কি এলো? প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর। এখানে লিখছি, লেখার জায়গা নেই, তোকে একটা বড় বোর্ড কিনে দিতে হবে রে। প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর। প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর। প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটরটা কি না, প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটরটা হচ্ছে প্রেফারেন্সিয়াল মানে পছন্দসই, আমরা জানি বাংলা পছন্দসই। তাহলে পছন্দসই জিনিসটা কি না, প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর মানে কক্স-2 কে বেশি মাত্রায় ইনহিবিট করছে, কক্স-2 পাথওয়েটাকে বেশি মাত্রায় ইনহিবিট মানে কক্স-2কে ইনহিবিট করতে বেশি পছন্দ করে, কক্সনকে কম কম পছন্দ করে। তো কক্স-2টা কি হচ্ছে না, কক্স-2টাকে বেশি মাত্রায় ইনহিবিট করছে, কিন্তু কক্স-1টা কিন্তু করছে, কক্স-1 তো ইনহিবিট করছে, মানে একদম ছেড়ে দিচ্ছে না কক্সনকে, কক্সনকেও করছে, কক্স-2কে একটু বেশি পছন্দ করে করছে। পছন্দ করে করছে, কক্স-2টা বেশি পরিমাণে ইনহিবিট করছে। তাহলে কক্স-2টা যদি বেশি পরিমাণে ইনহিবিট হয়, তাহলে এই যে প্যাথোজেনিক প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজটা সেটা ইনহিবিট হবে, সেটা ইনহিবিট হলে এই যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইনফ্লামেশন হচ্ছিল সেটাও ইনহিবিট হবে। হ্যাঁ, প্যাথোজেনিক প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনটা কমে গেলে একদম নর্মাল যে এটা আমাদের ইনফ্লামেশন কমাবে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা কি করছে, তৈরিটাকে আটকে দিচ্ছে। ইনহিবিট করছে। কিন্তু আমরা কি বললাম যে কক্স-1 তো কিছুটা পরিমাণে কিন্তু করবে, মানে ইনহিবিট করবে। হ্যাঁ সেটাই বলছি, কক্স-1 কে কিছুটা পরিমাণে ইনহিবিট করবে। তাহলে কিছুটা পরিমাণে যদি ইনহিবিট হয়, তাহলে এই যে সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন PGE2 রিলিজটা কিছুটা পরিমাণে ইনহিবিট হবে। এই PGE2 তৈরিটা কিছুটা পরিমাণে তো হ্যাঁ ইনহিবিটেড হবেই। হ্যাঁ, PGE2 রিলিজটা তৈরি হওয়াটা কিছুটা পরিমাণে ইনহিবিট হবে, ঠিক আছে। তাহলে তৈরি হওয়াটা কিছুটা পরিমাণে যদি ইনহিবিট হয়, তাহলে কি হবে, কিছুটা পরিমাণে স্টোমাক আর কিডনি সেল নষ্ট হবে, পুরোটা না, কিছুটা পরিমাণে গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেল বা কিডনি সেলগুলো কিছুটা পরিমাণে নষ্ট হবে, পুরোটা না। আর এই যে থ্রম্বোক্সিন A2 তৈরিটা, এটা কিছুটা পরিমাণে ইনহিবিট হবে, পুরোটা না। মানে এই যে ভ্যাসোকনস্ট্রিক্টর, পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর, মানে কিছুটা তো কার্ডিওভাস্কুলার রিস্ক কমাতে পারলাম। হ্যাঁ ওটাই বলছি যে কিছুটা পরিমাণে কার্ডিওভাস্কুলার রিস্কটা কিছুটা কমবে, পুরোটা হয়তো কমানো যাবে না, কিন্তু কিছুটা কমবে, কিছুটা এটা ইনহিবিট করা যাবে কার্ডিওভাস্কুলার রিস্ক। বোঝা গেল? তাহলে প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটরে মার্কেটে অনেকগুলোই পাওয়া যায় আমাদের, তার মধ্যে কয়েকটা নাম যদি আমরা জানি, সেটা আছে অ্যাসলোফেনাম, নিমেসুলাইড, ইটোডোলা, ঠিক আছে। এগুলো আমরা হচ্ছে প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটরের নাম, মার্কেটে যে ওষুধগুলো পাওয়া যায় তার মধ্যে বলতে। এবারে আমরা কিছু সিনারিও বেস্ট টাইপের জিনিস আসছি। কি সিনারিও বেস্ট না, ডক্টর কোন ধরনের পেশেন্টকে কোন ধরনের এনএসআইডি দেবেন সেই জিনিসটা আমরা জেনে নিই। কোন ধরনের এনএসআইডি কোন পেশেন্টকে দেবেন, জিনিসটা কীভাবে জানবো? ধরে নাও তোমরা একজন পেশেন্ট একটা ডক্টরের কাছে এসেছে, সে এসে বললো যে ডাক্তার আমার কোথাও আমি চোট পেয়েছে, সে ধরো তার ব্যথা পেয়েছে, চোট পেয়েছে, ইনফ্লামেশন হয়েছে, সে এসেছে, আসার পরে ডাক্তারকে বলছে যে আমি এরকম চোট পেয়েছি, ডাক্তার তাকে হয়
তখন কোন NSAID-টা দেবে? তোমাদের কি মনে হয় কোন NSAID দেওয়া উচিত? আর কি বললাম, স্টোমাক রিলেটেড সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে বললাম, তাহলে কোন NSAID দেওয়া উচিত? তাহলে NSAID দেওয়া উচিত সেটা হচ্ছে কোনটা না Selective COX-2 inhibitor। দেওয়া উচিত। কারণ যাতে কোনোভাবেই COX-1 ইনহিবিটেড না হয়। সিলেক্টিভ COX-2 ইনহিবিটর দেওয়া উচিত। কেন সিলেক্টিভ COX-2 ইনহিবিটরটা কেন দেবো? হ্যাঁ, একটা তো আমরা জানি যে এটা তো আমরা বুঝেই গেছি যে ইনফ্লামেশনটা আছে, মানে সবগুলোর ক্ষেত্রে COX-2 ইনহিবিশনটা তো কমন। ইনহিবিশনটা তো কমন সবার ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে কি সিলেক্টিভ COX-2 মানে ও হচ্ছে এই সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিনের উপরে কোনো প্রভাব ফেলছে না, সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন যে তৈরি হচ্ছে। কারণ তার যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো সমস্যা এক্সিস্টিং থেকেই থাকে, তাহলে আমি এমন কিছু দিতে পারবো না যাতে আমার এই মানে সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাকশনটা কমে যায়, কারণ ওটা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি সিলেক্টিভ COX-2 ইনহিবিটর দেবো। হচ্ছে দেব সিলেক্টিভ, ডক্টর দেবে সিলেক্টিভ COX-2 ইনহিবিটর, ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো একটা পেশেন্ট এসেছে, তার কোনো চোট পেয়েছে, তার প্রদাহ ইনফ্লামেশন হচ্ছে, ডাক্তারের কাছে এসেছে, ডাক্তার তার মেডিকেল হিস্ট্রি নিল, সে ডাক্তারকে বললো যে তার কার্ডিওভাস্কুলার রিলেটেড কোনো ডিজিজ বা কার্ডিওভাস্কুলার রিলেটেড কোনো সমস্যা আছে পূর্ব থেকে। তাহলে সেই ক্ষেত্রে উনি কোন ওষুধটা দেবেন না? সেই ক্ষেত্রে উনি কোনটা দেবেন না, এই যে নন সিলেক্টিভ COX ইনহিবিটর। কি দেবেন? নন সিলেক্টিভ COX ইনহিবিটর। কেন নন সিলেক্টিভ COX ইনহিবিটর দেবেন না? আমরা তো এটা তো কমন জানি, COX-2 এর উপরে তো কাজ করছে, ইনফ্লামেশন কমাচ্ছে, কিন্তু COX-1 এর উপরে তো ইনহিবিট করছে। COX-1 ইনহিবিট হলে থ্রম্বোক্সিন A2 তৈরি হওয়াটাও নিশ্চয়ই ইনহিবিট হবে। থ্রম্বোক্সিন A2 তৈরি হওয়াটা ইনহিবিট হলে তাহলে কার্ডিওভাস্কুলার রিস্ক, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের রিস্ক, স্ট্রোকের রিস্কটাও কমে যাবে। তাহলে তার এই NSAID-টা খেলে তার কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে কোনো খারাপ প্রভাব পড়বে না, তুলনামূলক কম পড়বে। তুলনামূলক কম পড়বে, তুলনামূলক কম পড়বে। বুঝা গেল? তাহলে এই তার মানে যদি কারোর কার্ডিওভাস্কুলার প্রবলেম এক্সিস্টিং থেকে থাকে, তাকে যদি ব্যথার ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমাদের কাছে প্রেফার্ড চয়েস হচ্ছে নন সিলেক্টিভ COX ইনহিবিটর। নন সিলেক্টিভ COX ইনহিবিটর। কিন্তু এমন যদি কোনো পেশেন্ট আসে যার এক্সিস্টিং কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো প্রবলেম রয়েছে বা কিডনি রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, কিন্তু তাকে ব্যথার ওষুধ দিতেই হবে, কিছু করার নেই, চোট লেগেছে তার, সেক্ষেত্রে আমার প্রেফার্ড চয়েস হবে সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। ঠিক। এবারে আরেকটা সিনারিও যদি হয় যে হঠাৎ করে ধরো ডাক্তারের ক্লিনিকের সামনে একজন কেউ চোট পেয়েছে, পড়ে গেছে, চোট পেয়ে যেতেই পারে, সামনে একটা মেডিকেল কোনো ক্লিনিক দেখতে পেয়েছে, সে এসেছে, আশা করছে তাকে ডক্টর প্রিভিয়াস কোনোদিন দেখেননি, চেনেন না, হঠাৎ করে এসে ডাক্তারবাবু আমি খুব জোরে ব্যথা পেয়েছি, আমার খুব ব্যথা হচ্ছে, প্রদাহ হচ্ছে, আমাকে মেডিসিন দিতে হবে। উনি মেডিসিন ওনাকে প্রেসক্রাইব করতেই হবে। তো উনি মেডিসিন কি মেডিকেল হিস্ট্রি উনি খুব ভালো করে না বলতে পারছেন না, যে ওনার কী সমস্যা আছে, কী ধরনের ওষুধ খান, উনি কিছুই বলতে পারছেন না। সেই ক্ষেত্রে ডক্টর কোন মেডিসিন দেবেন? সেই ক্ষেত্রে ডক্টর দেবেন প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর। কেন প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর? COX-2 তো প্রেফারেন্সিয়াল COX-2 এর পাথওয়ের উপরে কাজ করছে, সেই ইনফ্লামেশন ইনহিবিট করছে, সেটা তো আমরা বুঝেই গেছি। কিন্তু COX-1 এর উপরে তো প্রভাব ফেলছে, কিছুটা পরিমাণে প্রভাব ফেলছে, আর COX-2 এর উপরে বেশি প্রভাব ফেলছে, COX-1 এর উপরে কিছুটা তো প্রভাব ফেলছে। তাহলে COX-1 এর উপরে কিছুটা যদি প্রভাব ফেলে, তাহলে কি হবে? মানে আগে বল থ্রম্বোক্সিন A2টা তৈরিটা কিছুটা আটকানো গেল, হতে পারে তার কোনো এক্সিস্টিং কার্ডিওভাস্কুলার সমস্যা আছে, তাহলে আমি কেন রিস্ক নেব? হোয়াই শুড আই টেক দ্য রিস্ক? তাহলে আমি যদি প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর দিই, আমি কিছুটা তো থ্রম্বোক্সিন A2 প্রোডাকশনটাকে কমাতে পারবো। কিছুটা পরিমাণে কি হচ্ছে না, এই যে কিছুটা, হ্যাঁ, কিছুটা হয়তো ক্ষতি হচ্ছে, তার স্টমাক আর কিডনির ক্ষতি হচ্ছে, যেহেতু সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর হচ্ছে, কিন্তু তার জন্য রাতারাতি যে একটা বিশাল ক্ষতি হয়ে যাবে তা তো না। সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়াটা যে কিছুটা পরিমাণে ইনহিবিট হয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে? কিডনি আর স্টোমাকের সেলগুলো কিছুটা পরিমাণে নষ্ট হচ্ছে, পুরোটা মানে কিছুটা এফেক্টেড হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিছুটা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি থ্রম্বোক্সিন A2টা যেহেতু তৈরিটা বন্ধ হচ্ছে, তাই কার্ডিওভাস্কুলার রিস্কটা কিছুটা আমি কমাতে পারলাম না। কার্ডিওভাস্কুলার রিস্কটা কমাতে পারছি। তার হচ্ছে যদি তার প্রিভিয়াস কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, সেটা কিছুটা হয়তো এফেক্টেড হবে, কিন্তু পুরোটা না। তার পুরো যে অনেক ক্ষতি হয়ে যাবে তা না, কিছুটা হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু পুরোটা না। ঠিক আছে? মানে আমাকে যদি একটা সেফ সাইডে থেকে কোনো একটা NSAID দিতে হয়, তাহলে আমার কাছে চয়েস হচ্ছে প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর। মেডিকেল হিস্ট্রি জানেন না, ওনাকে এখানে সেফ সাইডে কিছু একটা মেডিসিন দিতে হবে, কোনো NSAID দিতে হবে, তো সেই ক্ষেত্রে ইনফ্লামেশন তো কমাতেই হবে, ব্যথা তো কমাতেই হবে। পেশেন্ট এসে তার ব্যথা হচ্ছে, ব্যথা তো কমাতেই হবে, সেই ক্ষেত্রে আমরা তার জন্য ডক্টর দেবেন প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর। বোঝা গেল? তাহলে এইটা আজকে যে আমরা আলোচনাটা করলাম, সেটা কি আলোচনা করলাম না, আমাদের কি না NSAID মেকানিজম অফ অ্যাকশন আলোচনা করলাম। একটা হচ্ছে কি না নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে কি হচ্ছে, আর
কত রকমের এনএসআইডি হয় এবং ডক্টর কোন ক্ষেত্রে কোন এনএসআইডি দেবেন, এই সবগুলোই আমরা আজকে আলোচনা করব। ওকে, ঠিক। আরেকটা জিনিস আমাকে বল, ব্যথা লাগলে তো অনেক সময় আমরা প্যারাসিটামলও দিই, তাই না? হ্যাঁ। তা প্যারাসিটামল কি ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে পারে? না, না, প্যারাসিটামল অ্যান্টি ইনফ্ল্যামেটরি না, ওটা হচ্ছে অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক, মানে ব্যথাকে কম করবে আর পাইরাক্সিয়া মানে কি ফিভার, ফিভারটাকে কম করবে, কিন্তু ওটা কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি না। কিন্তু এনএসআইডি হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। ঠিক আছে, ভেরি গুড সুদীপ্তা, বন্ধ করি। হ্যাঁ, অসাধারণ বললি রে। স্যার।